ঠিক আছে, দেখো এবার আমাদের এখানে কার্বোহাইড্রেট দেখতেছি, তাই না? প্রশ্ন আপনার পড়া তো সহজ, পড়া একদম সহজ। ওখানে তুমি সেই গ্লুকোজ গ্লুকো গ্লুকোজ আর মানে পড়া সহজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুটো স্ট্রাকচার পারলে ওখানে বাকি যা আসে ডাইস্যাকারাইড ট্রাইস্যাকারাইড সবগুলো পারা যায়। কারণ শুধু ওইটুকু মনে রাখার বিষয় যে এটা কয় নাম্বার কার্বনের সাথে কয় নাম্বার কার্বন যুক্ত হয়েছে, এইটুকু আর কিছুই না। আর যুক্ত তো সময় সবসময় ওএস এর সাথে ওএস যুক্ত হয়ে একটা পানি বাইর হয়ে যায়, আর হইলো অক্সিজেন গ্লাইকোসাইডিক বন্ড থেকে যায়। কাহিনীতে একই। আচ্ছা, এখন দেখো সমানুতা। সমানুতা মানে কি? হ্যাঁ, যাদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। এই যে দেখো, যদি একাধিক যৌগের ক্ষেত্রে একই আণবিক ফর্মুলা হয় আর এমনি গাঠনিক সংকেত যেহেতু ভিন্ন, তাদের ভৌত রাসায়নিক ধর্ম কি থাকে, পার্থক্য থাকে। তো এখানে তোমরা ওই কথাটাও বলবা যে তাদের গাঠনিক সংকেত ভিন্ন এবং ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য থাকে, যেমন এখানে গাঠনিক সংকেতটা লেখে নাই, তোমরা সেটা লিখবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এদেরকে কি বলা হয়? একে এই যে যাদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায় তাদেরকে একে অপরের সমানু বলে। কি বলে হয়? একে অপরের সমানু। আর এই যে যে প্রক্রিয়ায় এরা সৃষ্টি হয় ওটাকে বলা হয় সমানুতা। এখানে সাধারণত এই যে কাইরাল কার্বন থাকে বলে এটা সৃষ্টি হয় আর কি। কাইরাল কার্বন বলতে কি বোঝায় কও? যে কার্বনের চারটি হাতে ভিন্ন রকমের যৌগ বা পরমাণু থাকে তাকে আচ্ছা, হ্যাঁ। তাহলে যদি কোনো কার্বনের, আমরা জানি কার্বনের হাত কয়টা? চারটা। চার হাত দিয়ে যদি চারটা ভিন্ন ধরনের মূলক ধরে, মূলক হইতে পারে, যৌগ হইতে পারে, বা যাই হোক, হ্যাঁ, অন্য কিছু ধরে, মানে চারটা চার রকম। এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এই কথা দ্বারা বোঝানো হয়েছে, এই যে দেখো, আমরা যদি এখানে হাত লেখা করি, ধরো এই একটা কার্বন দিলাম, হ্যাঁ, এক হাতে দিলে কি বলে না, এক হাতে দিলাম এস, আর এক হাতে দিলাম ওএস, আর এক হাতে দিলাম কি সিএস থ্রি, কিছু কি দিতাম, আচ্ছা, C2H5, C2 ইথাইল। তো যাই হোক, তার মানে দেখো এই চার হাত, চারটা চেহারা চার রকম না? তাহলে এরকম এগুলার এই কার্বনটাকে আমরা বলি কি কাইরাল কার্বন। হ্যাঁ, এখানে লিখছে, আমরা তো ইন্টারমিডিয়েট কাইরালে পড়ে আসছি, এখানে লিখছে সিরিয়াল, বুঝলি? এই যে এই যে লিখছে কি, ইন্টারমিডিয়েট পড়ে আসছি কাইরাল, এখন 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 লিখছে হলো চিরাল। দেখো তো সঠিক কোনটা। যাই হোক, হ্যাঁ, না, যাই হোক, একটু দেখো না, এই এই বইয়ের ভরসা নাই। এই বইতে দেখো না কত ভুল থাকে। হ্যাঁ, ওইটাই কাইরালে হবে। আর ভাগ্য ভালো সিরিয়াল বলছে, অল্প পর্যন্ত সিনাল বলে নাই, যাওয়ার জায়গায় যদি নয় তো আরে সিনাল হয়ে যায়। আচ্ছা, এখন দেখো, যাই হোক, এখন সমানতা কাকে বলে? সমানতার প্রকারভেদ দুই রকম: গঠনগত সমানতা আর স্টেরিও, মানে ওই যে জিওমেট্রিক আর কি, অনেকটাই। তো যাই হোক, নাম হলো গঠনগত, তার মানে আণবিক ফর্মুলা এক, লেখা কোন জায়গায়? আচ্ছা, তাহলে আণবিক ফর্মুলা এক, কিন্তু গঠন, যেহেতু গঠনগত, তার মানে গঠনের দিক থেকে পার্থক্য। আচ্ছা,
তো যেমন হলো কি ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ। মনে আছে তো গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য কোন জায়গায়? বলো, বুঝে বলো, দাঁড়ান লাগবে না, বুঝে বলো। আপনার এক নম্বর কাছে আপনার সিএইচ ও ও থাকে থাকে, আর আপনার দুই নম্বর কার্বনে CO মানে হ্যাঁ কার্বনাইল, কীটনমূলক থাকে। গুড, হ্যাঁ ঠিক আছে, এটাই। তাহলে যেমন ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ, এদের সজ্জা রীতির মধ্যে দেখো, এই যে গ্লুকোজের আণবিক ফর্মুলা দেখো, কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। একবার ফ্রুক্টোজ একই দেখো, কার্বন 6, হাইড্রোজেন 12, অক্সিজেন 6, দেখো এই যে দেখো একই। তারপরে আণবিক ফর্মুলা এক, কিন্তু দেখতে কি, দেখতে ভিন্ন। এই দেখো না, এদের চেহারা, এই যে এখান থেকে চেহারাটা এক, এই যে এখান থেকে চেহারা এক, কিন্তু এই যে এই জায়গায় এই 2 নম্বর কার্বনে কার্বনের মূলক, আর এখানে 1 নম্বর কার্বনে তোমার অ্যালডিহাইড মূলক, হ্যাঁ সিএইচও। তো এটার কারণে দেখো তার মানে গঠনগত স্ট্রাকচার ভিন্ন হয়ে গেছে, কিন্তু বাট আণবিক ফর্মুলা একই। তোমাদেরও তো দেখে এরকম মনে হয় যে সবাই দেখতে মনে হয় যে কত মাশাআল্লাহ সুন্দর, মনে হয় অ্যাক্টিভ, কিন্তু ভিতরে ভিতরে কি অনেক আছে অলস। হ্যাঁ, ওই যে একদম বাসার কাছে থাকে কি পড়তে আসতে পারে না, তো দেখে মনে হয় যে রেগুলার আসে। না, তো নাম বলি নাই, বাসার কাছে আর কি এ বেশি রেগুলার, বেশি কাছে তো এই কারণে। যাই হোক, তাহলে এখন গঠনগত সমানতা বুঝছো? এটা আর বলা লাগবে, ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ। যারা গত ক্লাস করো নাই, ওই যে ভিডিও ভিডিও দেখে নিবা, কারণ এই স্ট্রাকচার গুলো এগুলো দরকার। তুমি তুমি ক্লাস দেখছো? কালকে আসছিলা? তুমি গত ক্লাস আসছিলা? উহ, আসে এই, এটা দ্বিতীয়টা, তৃতীয়টা দেওয়ার দায়িত্ব কার? অ্যামিনো অ্যাসিড। ফাঁকিবাজ কই? তুমি তো, তোমার পিডিএফ মানে ছবিগুলো সুন্দর হয়েছে, কিন্তু কত হইলো, তুমি উঠানোর পর আবার বিনার পাঠাইছো কি জন্য? ওটার কারণে আমার আধা ঘন্টা সময় আরো বেশি লাগছে। কারণ তুমি ও- মানে ও সবকিছু সুন্দরভাবে ছবি তুলছে, জাস্ট এখন কি তুমি শুধু ক্লিক 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 করে ওই যে সেভ পিডিএফ ইয়ে করবা, ওরা দেখা দিবে শেয়ার বাই, মানে তোমার এমনি পাঠা দিছে। পরে আমি আবার এমনি পাঠাইছো তো, এটা তো পরে হোয়াটসঅ্যাপ থেকে আমি আবার সেভ করে পরে ডেস্কটপ নিছি, ডেস্কটপ থেকে আবার ওই যে ওয়ার্ড ডকুমেন্ট ফাইল করে ওটা নিয়ে তারপরে পিডিএফ করা লাগছে। কিন্তু মোবাইলে হইলো সহজ। আর তারপর তোমার দেখলাম সিরিয়ালও আছে, হ্যাঁ? কোচ- না, হ্যাঁ হ্যাঁ, তোমার সিরিয়াল ছিল, ওই জন্য বলছি যেহেতু সিরিয়াল ছিল তাহলে তুমি তো ওইটাই করতে পারতা, মানে আর এত কষ্ট লাগতো না। ওটা দেয় না, কারণ এটার পর তো অ্যামিনো অ্যাসিড। এই যে এই অ্যামিনো অ্যাসিড না, এই যে এটা শারীরিক কালকে লিপিড দিছে, 5 ছয় আছে। তিন নম্বরটা কি আজকে পাঠাই তুমি তো তুমি তো পারো পারো। আর আমার একটু অনেক বড় হচ্ছে তো বড় ইও বড় সব থেকে আসে। আচ্ছা ঠিক আছে, এখন আসো, পড়ার মধ্যে আসো। তাহলে গঠনগত সমানতা গেল, কারণ সমানতার প্রকারভেদ আসে, আরেকটা সমানতা স্টেরিও সমানতা। হ্যাঁ, এখন দেখো এদের আণবিক ফর্মুলা একই হয় এবং গঠনও কি একই হয়, কিন্তু বিভিন্ন জায়গায় এদের সজ্জাটা কি, সজ্জায় একটু পার্থক্য, স্থানিক সজ্জায় এটাকে আমরা বলি। এই যে দেখো, এই যে এদেরকে আমরা যেমন হলো সিস ট্রান্স, যেমন যেমন হলো জিওমেট্রিক সমানুতা। এখন দেখো, এটা সাধারণত জিওমেট্রিক সমানুতা কেন হয়, জ্যামিতিক সমানুতা ভিন্নভাবে দিতেও পারে।
যে এটা হয় যে একটা দ্বিবন্ধন থাকায় কি জিওমেট্রিক সমানুতার সৃষ্টি হয়। এই জিওমেট্রিক সমানুতা এটাকে আমরা বলি কি সিস সমানু, হ্যাঁ সিস সমানুতা হলো কি ট্রান্স সমানুতা। যদি একই পাশে থাকে মূলকগুলো তখন আমরা বলি সিস, আর যদি পরস্পর তারা বিপরীতমুখী থাকে তখন আমরা বলি কি ট্রান্স। এগুলো মনে রাখবো, কারণ ভিন্নভাবে জিওমেট্রিক সমানুতাও কি আসে। এই কথাগুলো বলে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ওই সমানুতা কাকে বলে, বিভিন্ন প্রকার সমানুতা, আবার কই যেন আছে জ্যামিতিক সমানুতা, যে এটা না যায়। তাহলে এই জ্যামিতিক সমানুতা হলো স্টেরিও সমানুতার একটা অংশ। তাহলে আমরা কি বলছি যে স্টেরিও সমানুতা মানে যাদের আণবিক ফর্মুলা এবং গাঠনিক ফর্মুলা একই, কিন্তু স্থানিক সজ্জাতে একটু ভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন একটা হলো তোমার জিওমেট্রিক। তো জিওমেট্রিক আমরা কি দেখি, দ্বিবন্ধন থাকে, এটুকু মনে রাখার বিষয়। দ্বিবন্ধন থাকে, তো দ্বিবন্ধন থাকার কারণে এরা যখন একই পাশে থাকে তখন আমরা বলি সিস, মানে বল না সিস্টার, মানে কি বলে একে মায়ের উদরের। আর হলো ট্রান্স মানে বিপরীত। তাহলে যেমন কি এই যে ম্যালিক অ্যাসিড আর হলো ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড, যে এক পাশে আর হলো বিপরীত পাশে ট্রান্স। আচ্ছা, এরপর দেখো অপটিক্যাল, মানে স্টেরিওর দুটো অংশ, একটা হলো যে জিওমেট্রিক, আরেকটা হচ্ছে কি অপটিক্যাল। সরকারের মধ্যে এই ধরনের আইসোমারিজমটা কি দেখা যায়। এটা কখন হয়, ওই যে কাইরাল, দেখো মিরর ইমেজ। এখন দেখো যদি কোনো সুগারে এক বা একাধিক কার্বন, কাইরাল কার্বন মানে অপতিসম, এটা আরেকটা নাম হলো কি অপতিসম কার্বন। যদি কোনো সুগারে এক বা একাধিক অপতিসম কার্বন থাকে তখন এই আইসোমারিজম সৃষ্টি হয়। আচ্ছা, এখন দেখো এটা কখন হয়, যদি অ্যালডোস সুগার, মানে যেসব সুগারের শেষে কি আছে, এই সেসব সুগারে এক নাম্বার কার্বনে আমরা অ্যালডিহাইড মূলক আছে। আর কিটো সুগারে কয় নাম্বার কার্বনে কিটোন মূলক থাকে, 2 নাম্বার। যাই হোক, তাহলে অ্যালডোস সুগারের 1 নং কার্বন এবং সর্বশেষ কার্বন বাদে অভ্যন্তরীণ সকল কার্বনে কি কাইরাল। মানে বুঝতে পারছো কি বলছে, অ্যালডোস, যেগুলো অ্যালডোস সুগার, প্রথমটা শেষেরটা, এই দুইটা ছাড়া সবগুলাই হইলো কি কাইরাল, মানে অপতিসম। আবার গ্লিসারলডিহাইডে কেবল মাত্র একটা অপতিসম কার্বন, মানে 2 নং কার্বন রয়েছে, আমরা একটু দেখি। এটা গ্লিসারলডিহাইড, এই গ্লিসারলডিহাইডে শুধু কয়টা, এই গ্লিসারলডিহাইডে দেখো কয়টা, এই কার্বন তো কাইরাল না, এখানে এই হাত তো নাই, আছে? তাহলে এই কার্বনকে তুমি কাইরাল বলতে পারবা? এই কার্বনকে তুমি কাইরাল বলতে পারবা না। এই কার্বনকে তুমি কাইরাল বলতে পারবা? দেখো এখানে হাইড্রোজেন দুটা না, তারপর এই এক হাত দিয়ে একটা হাইড্রোজেন ধরবে, এক হাত দিয়ে হাইড্রোজেন, তাহলে দুটা একই রকম দুটা হয়ে গেল, হবে না। কিন্তু এটাতে দেখো এই হাত দিয়া সিএসও, এ হাত দিয়া CH2OS, এ হাত দিয়া OS, এ হাত দিয়া এইচ, তার মানে চারটা চার রকম না। তার মানে ওই জন্য বলছে যে গ্লিসারলডিহাইডে তোমার এই যে মাঝখানেরটা মানে 2 নাম্বার কার্বনটা হলো কি কাইরাল বা অপ্রতিসম কার্বন। আর এই যে তার মানে এখন এই যে এই দুইটারে পরস্পরের কি বলা হয়, মিরর। মিরর মানে কি, তুমি আয়নার দিকে তাকায় থাকবা, তারপর হলো তুমি আসো, তুমি তাকায় আছো আয়নার দিকে, আর আয়না তাকায় আছো কার দিকে, ওটার ভিতরে তোমার দিকে, তাই না? সামনাসামনি। এই যে দেখো এখানে ওয়েস্টটা এই পাশে, ডিগ্লিসাইলডিহাইড, আর এল হইলো কোন পাশে, ওয়েস্টটা এই পাশে, তার মানে পরস্পর বিপরীতমুখী না, বিপরীতমুখী। ওই জন্য এটা হলো ডিগ্লিসাইলডিহাইড এবং এল। আমরা তো এমনিও জানি যে ডি গ্লুকোজের সময় ডি দেখছো না, যদি ওই যে ডান পাশে 5 নম্বর কার্বন ওয়েস্টটা ডান পাশে থাকে ডি, মানে সেই নেই, আর যদি এই পাশে থাকে তাহলে কি এল, এল তো সবার জন্য সমান। বুঝতে পারছো? আর এই যে ধরো আমরা যদি ইয়াতে দেখাইতে যাই কাইরাল কার্বন, ধরো এই যে এখানে আমরা এই যে এখানে তুমি যদি কাইরাল কার্বন দেখাতে যাও, এখানে কাইরাল কার্বন তো অনেক, অনেক না? এটা ছাড়া এটা কাইরাল কাইরাল কার্বন না, কারণ এখানে এক হাত খালি। কিন্তু এটা একটা কাইরাল কার্বন না, কারণ এই যে এখানে দেখো এক হাত দিয়ে একটা হাইড্রোজেন, এক হাত দিয়ে ওএস, এক হাত দিয়ে CHO, আর এক হাত দিয়া এই পুরোটা, তারপরে চারটা চারটা চার রকম। তাহলে এটা একটা কাইরাল কার্বন।
এটা একটা কাইরাল কার্বন। দেখো এক হাত দিয়া এই চেহারা, আর এক হাত দিয়ে এইচ ও এস অন্যরকম। তখন এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন, এটাও কি স- কিন্তু লাস্টের আবার কাইরাল না, কারণ হাইড্রোজেন দুইটা, দুই হাতে দুইটা হাইড্রোজেন ধরবে, তাহলে প্রথমটা আর শেষেরটা ছাড়া সবগুলো কাইরাল কার্বন, মানে অপ্রতিসম কার্বন, যেমন যেটা বলছে আর কি অ্যালডোস সুগারে। কিন্তু কিটোজে, কিটোজ হয় এটা কাইরাল, এটা, এটা কাইরাল, এটা কাইরাল, তিনটা কাইরাল, এটা কাইরাল না, ঠিক না? বুঝো তো নাকি এগুলা? এই যে এটা কাইরাল, কেন কাইরাল? এই যে এই এইদিকে একরকম, এইদিকে একরকম, এইদিকে একরকম, এইদিকে অন্যরকম, চারটা চার রকম, এটা একই রকম, চারদিকে চার রকম, কিন্তু লাস্টটার ক্ষেত্রে এই যে হাইড্রোজেন দুইটা, দুইটা, তাহলে একরকম না আর কি, মানে ইয়ে হয়ে গেল। তাহলে ওই জন্য এখানে এখানে হলো তিনটা ফ্রুক্টোজে, গ্লুকোজে কয়টা? এক দুই তিন চারটা কাইরাল কার্বন, অপ্রতিসম কার্বন। তোমরা সাইলেন্টলি বসো। ছোট বলেন না। তাহলে দেখো ওএস ডান দিকে থাকলে ডি বললি, বাম দিকে থাকলে এল, আর কিছু নেই। এই যে এরকম অনেক, আমাদের তো এত কিছু দরকার নাই, হয়ে গেছে না? অপটিক্যাল। যাই হোক, তাহলে তুমি এই একটা এক্সাম্পল দিয়ে, একটা এক্সাম্পল দিলে তোমার হয়ে যাবে। এবার এটা, এরপর তুমি চাইলে এখান থেকে যে কোনো এক্সাম্পল তুমি দিতে পারো, মানে তোমাকে আমি বলছি মিরর, তুমি একটাতে এস এভাবে মানে দিয়ে আর এল দিলে হয়ে যায়, বা ওই যে ওটা ওটা দিলে হয়। তুমি তো এতগুলো দিবা না, তুমি তো একটা একটা শিখবা, তাহলে তুমি কোনটা শিখবা? এই সহজটাই শিখো, ডি এবং এল। আর তোমাকে যদি কার্বন কার্বন কি বলতে বলে, তখন মানে বলার পরে একটা একটা স্ট্রাকচার লেখা, তারপর হলে ব্যাখ্যা করে দিবে এগুলা। কেমিস্ট্রি একটু বুঝে শুনে তারপর লিখতে হয় এগুলা, এগুলো ওই ব্যাখ্যাগুলা, এগুলো আমাদের, আমরা এগুলো দেখাইছি ইয়া থেকে। এই যে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো আমরা পড়ছি প্রথমে, প্রথমে যেহেতু পড়ছি, এখন হলো জাস্ট হলো পার্থক্য, পার্থক্য আর তেমন পড়ার কিছু নাই। মনোস্যাকারাইড আমরা দেখছি যে এর বাংলা কিছু পাওয়া যায়, পাওয়া যায় না, কিন্তু অলিতে মানে ইন্টারের বইতে আমরা পড়ছিলাম 2 থেকে 8টি, এখন এই বইতে 2 থেকে 9টি। আর পলি মানে কি? অনেক। কেন, যেমন তুমি এই যে স্টার্চ দেখো নাই, গ্লাইকোজেন দেখো নাই, কতগুলা? তোমার স্টার্চের ওই যে অ্যামাইলো পেকটিনে 2000 থেকে লাখ পর্যন্ত জায়গা। যাই হোক, হ্যাঁ, তাহলে এটা হলো মাইক্রো, ছোট। এবার ম্যাক্রো, এটা কি আরো ম্যাক্রো, আর আর বেশি বড়। আবার আমরা দেখছি যে যাদের স্ট্রাকচারে তোমার অ্যালডিহাইড মূলক এবং কার্বনিল মূলক, মানে সিএইচও এবং সিও, অ্যালডিহাইড এবং কার্বনিল মূলক থাকে, ওদেরকে আমরা কি বলি? রিডিউসিং সুগার, ঠিক না? তাহলে এই যে মনোস্যাকারাইড গুলা রিডিউসিং, তারপরে পলি আর পলি, এদের মধ্যে এই যে পলি পুরাই হলো নন রিডিউসিং, আর অধিকাংশ পলির মধ্যে অধিকাংশ কি নন রিডিউসিং। এটা ডিপেন্ড করবে কিসের উপর? এটা ডিপেন্ড করবে, আমরা তো অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড বলতে আমরা কি বুঝি? আচ্ছা বলো। কিন্তু বলি তো বা আপনি যেটা ওই ক্যাপ্টেন গুলো দুই এক নাম্বার আর 2 নাম্বার কার্বনের সাথে এটা তো গ্লাস নট। হুম, এটাই। তার মানে যেহেতু আমার পলি এবং পলি, এই কার্বোহাইড্রেট গুলো এগুলো গঠিত হয় সবসময় তো মনোস্যাকারাইড দিয়ে, তাই না? মানে অনেকগুলো মনোস্যাকারাইড দিয়ে কি এটা গঠিত হয়। এখন যে যখন একাধিক মনোস্যাকারাইড পরস্পরের সাথে যুক্ত হয়,
এন্ড কিভাবে যুক্ত হয় এটা হলো দেখার বিষয়, যে কত নাম্বারের সাথে কত নাম্বার। কিছু আছে একের সাথে চার, সেটা হলো ভিন্ন হিসাব। যদি হয় যে মূলকের সাথে মূলক, যে একের সাথে দুই যদি যুক্ত হয়, ধরো গ্লুকোজ আর ফ্রুক্টোজ যদি যুক্ত হয়, যেমন সুক্রোজ যদি আমরা দেখি, গ্লুকোজ ফ্রুক্টোজ যদি যুক্ত হয়, তাহলে 1 নাম্বার 2 নাম্বার কার্বন দিয়ে যুক্ত হলে, তো আমরা তো জানি গ্লুকোজের 1 নাম্বার কার্বনে সিএইচও মূলক থাকে, কি থাকে? সিএইচও মূলক থাকে। আবার ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনে কার্বনিক মূলক থাকে। এখন এই দুই জায়গা দিয়ে যুক্ত হলে তখন তো এদের ওই যে মূলকের কার্যকারিতা গুলা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য এরা সবাই হইলো রিডিউসিং, কারণ এখানে তো যুক্ত হওয়ার কোনো বিষয় থাকে না। মনোস্যাকারাইডে মনোস্যাকারাইডে যুক্ত হওয়ার বিষয় থাকে না, কিন্তু এখানে যুক্ত হওয়ার বিষয় থাকে। এই জন্য এরা পলিতে মানে তো অনেক, এরা হলো সবাই নন রিডিউসিং, তবে এদের কিছু নন রিডিউসিং, কিছু নন রিডিউসিং। তোমাকে এই যে রিডিউসিং নন রিডিউসিং থেকে মাঝে মধ্যে দেয়, যেটাই দেখ ব্যাখ্যা একই। এরা আদর বিশ্লেষিত হয় না, আদর বিশ্লেষণ করা যায় না। একে তো যাবেই অসংখ্য। বর্ণহীন দানাদার মিষ্টি, আর বর্ণহীন দানাদার মিষ্টি স্বাদযুক্ত, বর্ণহীন পাউডারের নেই। পানিতে দ্রবণীয়, দ্রবণীয়, অদ্রবণীয়, আলোক সক্রিয়, সক্রিয়, নিষ্ক্রিয়, এগুলো দেখবা। এই যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ আমরা যা দেখছি আর কি, হ্যাঁ, রাইবোজ 5 কার্বন বিশিষ্ট। আর এটা হলো, হ্যাঁ, সুক্রোজ, যেমন যেগুলো হলো দুইটা নিয়ে গঠিত। হ্যাঁ, এস্টার্চ হলো অনেকগুলা, এখানে দুইটা আছে, তিনটা আছে, তাই না? দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, মানে মনোস্যাকারাইড নিয়ে গঠিত আর কি। আর এগুলো হলো অনেক, এই যে আমরা এগুলো দেখাইছিলাম, গ্লাইকোজেন, সেলুলোজ, এই যে বিজারক্সিনি, জারক্সিনি, বিজারক্সিনি, একটু আগে যা বলছিলাম, এই যে মূলক থাকে, অ্যালডিহাইড মূলক আর কিটোন মূলক থাকে, এই কারণে এরা রিডিউসিং। সমস্ত মনোস্যাকারাইড, হ্যাঁ, এইসব জায়গায় হইলো ওই যে স্ট্রাকচার দিয়ে দিবা, বুঝছো ভালো করে। স্ট্রাকচার আঁকাটা একদম সহজ, কারণ তোমার 6টা কার্বনের মধ্যে মানে অ্যালডিহাইড, যেমন যেহেতু গ্লুকোজ, গ্লুকোজ মানে প্রথম কার্বন তো অ্যালডিহাইড, এটা নিয়ে তো কারো কনফিউশন নাই। আর লাস্টের তো, লাস্ট কার্বনের লগে তো যেহেতু অন্য কোনো কার্বন নাই, লাস্ট কার্বনের পরে কি আর কার্বন আছে? নাই। তাহলে ওখানে তোমার ওই যে CH2 হবে, কারণ ওখানে একটা হাত খালি থাকলে ওটা হাইড্রোজেন ধরবে, CH2OH। লাস্টেরটা অলওয়েজ কি CH2OH, যেহেতু OH মূলক থাকবে, তাহলে বাকি 2 হাত খালি থাকে, এক হাত দিয়ে আগের কার্বনের সাথে যুক্ত থাকে অলওয়েজ, মানে এগুলো বেসিক কথা। লাস্ট যে কার্বনটা, এক হাত দিয়ে আগের কার্বনের সাথে যুক্ত থাকে, আর তার তো পরে কোনো কার্বন নাই, আর এক হাত দিয়ে ওএস থাকে, তাহলে বাকি হাতটা খালি থাকে কয়টা? দুইটা। এক হাত দিয়ে পূর্ববর্তী কার্বন, এক হাত দিয়ে ওএস, আর পরে যেহেতু আর তার কোনো কার্বন নাই, তার মানে পরে আর যুক্ত আর কোনো ইয়ে নাই, তার মানে তার 2টা হাত ব্যবহার হয়েছে, আর ওর 2টা হাত খালি আছে, তার মানে ওই জন্য 2টা হাইড্রোজেন আসছে, CH2OH। তার মানে এটা তো সবার জন্য কি সমান, যে প্রথমটা হইলো অ্যালডিহাইড, লাস্টটা CH2OH, তাহলে আর মাঝখানে হলো 4টা কার্বন। মাঝখানে কয়টা কার্বন? 4টা। এই 4টা দেখো লাস্টে 3টাই, চার, এই 3 4 5-এ তোমার ওএসটা ডান দিকে, আর প্রথমটা হইলো কি বাম দিকে। তো এটুকু মনে রাখলে তো আর কিছু লাগে নাকি? এটুকু মনে রাখলে আর কিছু লাগে না। আর তো গ্লুকোজ যা, সুক্রোজও কি তাই, শুধু মূলকটা চেঞ্জ। আর এবং দেখো 1 নম্বরে CH2OH, সেই কথা তো একই, কারণ এখানে তো অন্য কোনো কার্বন যুক্ত হয় না, তবে তার 2টা হাত খালি, 2টা হাত খালি, জন্য 2টা হাইড্রোজেন। ওই জিনিসটাকে তোমার, এগুলো হলো বেসিক কথা, এগুলো মনে রাখলে তোমার এইসব জিনিসগুলো আসলে তুমি যদি একটু এই যে স্ট্রাকচারটা দিয়া গ্রুপটাকে দেখায় দাও, তখন একদম ফুল মার্কস দিবে। আর যদি এমনি শুধু মুখে মুখে লেখো খাস কাটা খাস কাটা, তো মার্কস তো দিবে খাস কাটা খাস কাটা। হ্যাঁ, তাহলে এখানে কাহিনী ঘটাটা কি? কাহিনী ঘটে যে ফেলিং দ্রবণের যে কিউপিক হাইড্রোক্সাইড, দেখো এটা কি করবে, তোমার এই রিডিউসিং সুগারের এই অ্যালডিহাইড বা কিটোন যে গ্রুপটা আছে, এদেরকে বিজারিত কর, এদের দ্বারা বিজারিত হয়, বিজারিত হইয়া এই কিউপ্রিক হাইড্রোক্সাইডটা হয়ে যায় কি তোমার কিউপ্রাস অক্সাইডের, এবং এটা রক্তের মত ইটের নেই লাল বর্ণ ধারণ করে, কিউপ্রাস অক্সাইড এ পরিণত হয়, এবং স্টপ লাল বর্ণের পদক্ষেপ পরে। বুঝতে পারছো? তাহলে তুমি যদি জানোই
গ্লুকোজের স্ট্রাকচার তো তুমি জানোই। কিউপ্রাস বা কিউপ্রিক হাইড্রোক্সাইডের ইয়েটা দিলা দিলা তারপর হলো দেখো জাস্ট কি হয়েছে, এখানে তো যা আছে তাই। এই যে এখন দেখো কি উৎপন্ন হয়েছে, গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তো আর তোমার মেইন কাজ কোনটা? মেইন কাজ ছিল এটা, মেইন কাজ এটা, যে কিউপ্রাস অক্সাইডের লাল পদকের সৃষ্টি হচ্ছে। বা তুমি সংক্ষেপে যদি ধরো চাবাদিটা দিতে চাও, তো সংক্ষেপে তুমি ইয়া করো, এখানে লেখো যে এটা দিলা, হ্যাঁ, এটা দিয়ে এটা দিলে এখন এখানে সংক্ষেপে তুমি শুধু বাংলা এসিড লিখে দাও, তাও সমস্যা, কারণ কারণ তুমি এখানে কি উৎপন্ন হচ্ছে এটা দেখাচ্ছ না, তোমার উদ্দেশ্য হলো কোনটা, এইটা। প্রয়োজনে তুমি এখানে কি কি লিখে দিবা, গ্লুকোনিক, ওটা মনে না থাকলে ওটাও দরকার নাই, শুধু প্রয়োজনে শুধু এসিড লিখে দাও, কারণ তোমার দেখানোর বিষয় ছিল কোনটা, এইটা। হ্যাঁ, হ্যাঁ, কিউপ্রা অক্সাইড দেখানোর উদ্দেশ্য তোমার, তুমি এটা 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 দেখাও, প্রয়োজনে এখানে শুধু এসিড লেখা দাও বাংলায়। এই স্ট্রাকচার কি থাকবে, আর এই স্ট্রাকচার তো সহজ, গ্লুকোজ পারলে এটা তো তেমন কিছু না, ঠিক না? এই যে দেখো গ্লুকোজ পারলে লাস্ট শুধু এই লাস্টের দুটো চেঞ্জ হয়ে গেছে, এই দুটাতে তো একই রকম ডান পাশে আছে ওই, আর আগের দুইটাতে অল্টারনেট আকারে আছে। আর যেহেতু এসিড প্রথম এক নাম্বার কার্বন এসিড মূলক থাকবে, এসিডের এক নাম্বার কার্বনে কি থাকবো, এসিড মূলক থাকবে আর কি, মানে কঠিন কিছু। ল্যাকটোজ ও সুক্রোজের মধ্যে কোনটি রিডিউসিং সুগার, এটা বলার কিছু আছে? ল্যাকটোজ রিডিউসিং, কিন্তু সুক্রোজ নন রিডিউসিং, কারণ সুক্রোজ ওই যে এক নাম্বার, এক দুই, সুক্রোজ যুক্ত হয় কি এক দুই, গ্লুকোজের এক, সুক্রোজের দুই, ওই দুই জায়গায় তো মূলক থাকে। হ্যাঁ। আর হলো তোমার এই যে ল্যাকটোজ, এটা হলো ডাইস্যাকারাইড, এখানে হলো এখানে হলো তোমার এই যে ল্যাকটোজে দুটো মনোস্যাকারাইড থাকে, একটা থাকে গ্যালাক্টোজ, একটা এবং থাকে কি গ্লুকোজ, এবং এরা কত নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়, একটার এক আরেকটার কি 4 নাম্বার। তাহলে এই যে এই ডাইস্যাকারাইড গ্লুকোজের 1 নং কার্বনের ওএইচটি কি মুক্ত অবস্থায় থাকে, যেহেতু এই যে গ্যালাক্টোজের এক, গ্লুকোজের 4, তো গ্লুকোজের মূলক থাকে কয় নাম্বার কার্বনে, 1 নাম্বার। কিন্তু এখানে তো যুক্ত তো হয়েছে গ্লুকোজের কয় নাম্বার কার্বন দিয়ে, 4 নাম্বার। তো গ্লুকোজের 1 নাম্বার কার্বনের মূলকের তো কোনো সমস্যা হয় নাই, ওই ওই কারণে এটা মুক্ত থাকে, এই কারণে এটা কি রিডিউসিং সুগার। এই কথাগুলো এভাবে বলে দিবা, সুক্রোজের ক্ষেত্রেও একইভাবে বলবা, বুঝতে পারছো এই কথাগুলো? চাই চাইলে তুমি স্ট্রাকচার দেখা দিবা, জিনিসটা একই, তুমি শুধু ওইটুকু যদি মনে রাখতে পারো, একের সাথে এক, চারের সাথে একের সাথে চার, আর মিলিত হওয়ার প্রক্রিয়া তো একই, ওই যে ওএস এর সাথে ওএস পানি বের হয়ে যাবে, আর হলো একটা অক্সিজেন গ্লাইকোসাইডিক বন্ড, জিনিস একই, তাহলে তো তুমি এসব গুলাতে স্ট্রাকচার দেওয়া ভালো। কার্বোহাইড্রেটের কাজ কি? কার্বোহাইড্রেটের কাজ এই যে শক্তি, সালোকসংশ্লেষণ, যত যা কিছু আছে সবই কি কার্বোহাইড্রেট। আর তুমি যে কথা বলতেছো, তারপর হ্যাঁ, তুমি তুমি যে জিমাও, এটাও কি কার্বোহাইড্রেটের কাজ, ঠিক না? বেশি খাইলে জীবাণু পড়ে না, জীবাণু পড়ে, তোমার শক্তির উৎস সালোকসংশ্লেষণ আর এই শক্তিটা, এটা খাদ্যটা উৎপন্ন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হইলেই কি তুমি শক্তি পেয়ে যাও, কি হয়, শ্বসন প্রক্রিয়ায় খাদ্যটা ভেঙে কি শক্তি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়, তাই না? আচ্ছা, তাহলে কার্বোহাইড্রেট আমাদের ওই উদ্ভিদের প্রধান সঞ্চিত খাদ্য, আবার কোষ প্রাচীরও কি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। তার এছাড়া আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ডিএনএ, আরএনএ, এটিপি, এডিপি, এগুলা তো কি থাকে। আর উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80%, এটা হলো কি জাস্ট ওই যে কাজ, গুরুত্ব, মানে তোমাকে যদি গুরুত্ব লিখতে বলে কার্বোহাইড্রেট, তখন এই কথাগুলো বলবো আর কি। হ্যাঁ, এই যে সালোক সংশ্লেষণ, শ্বসন, এসব জায়গায় কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এগুলো তেমন কিছু বলার নাই। আর তুমি
গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো কি কাজে লাগে তুমি জানো না? তুমি চাইলে তো এখানে বাড়াইতেও পারো। কারণ তুমি তো জানো যে তোমার সঞ্চিত খাবার কি? গ্লাইকোজেন। তো গ্লাইকোজেন কার্বোহাইড্রেট না? গ্লাইকোজেন কি? কার্বোহাইড্রেট, এটা বলতে পারো। তারপরে হলো বিভিন্ন জিনিসের কোষ প্রাচীর গঠন করে কে? যেমন ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। তুমি তো তোমার পাশাপাশি ছত্রাকের নামও কি বলতে পারো। তার বিভিন্ন জিনিসের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত না? তুমি তো চাইলে ওগুলো বলতে পারো। তো এগুলা মানে এই কার্বোহাইড্রেটের কাজটা যেগুলা বা গুরুত্ব বানায় লেখার মতো অনেক কিছু আছে। এই যে মাঝে মধ্যে টিকা আসে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড, হ্যাঁ অলি। এটা পার্থক্য মতো পড়ে ফেলছো না? ওই কাজটা তেমন কিছু না। যে অলি মানে কি 2 থেকে 9টা, 7টা নাই এসে। আর অলিগো 2 থেকে 9টা সংখ্যার উপর ভিত্তি করে এটা বিভিন্ন রকম নাম, ওই যে ডাই ডাই ট্রাই, তাই না? হ্যাঁ, এর ভিত্তি করে যে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড। মানে টেট্টা মানে 4, আর পেন্টা মানে 5। এরকম নামকরণ করা হয়। তো তোমার কাজ কি? তুমি তো এগুলো লিখতে পারবাই। তোমার কাজটা হইলো এখানে ইয়াটা মনে রাখবে। যেমন কয়েকটা এক্সাম্পল আছে। যেমন এখানে আছে উম এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই দুটা মিলে কি হয়? সুক্রোজ। তুমি তাহলে এই এক্সাম্পলটা মনে রাখতে হবে যে মানে এটা কার সাথে কাজ, এটা ডাইস্যাকারাইড। আবার যেমন মল্টোজে তোমার যেমন 2টা গ্লুকোজ মিলে কি হয়? 2টা আলফা গ্লুকোজ মিলে কি হয়? মল্টোজ। ঠিক আছে? বুঝো নাই কথা? পাশাপাশি 2টা আলফা গ্লুকোজ একত্রিত হয়ে কি হবে? মল্টোজ। আর আলফা বিটা মানে কি? বলো, আলফা বিটা মানে কি? কার্যকারী মূলকের পরের কার্বনটা হয়তো আপনার আলফা কার্বন, আর এটা মানে কার্যকারী মূলকের দ্বিতীয় নম্বর কার্বনটাকে ওএইচ মূলকটা কোন দিকে থাকবে? ওএইচ মূলক কোন দিকে থাকবে? হ্যাঁ, কার্যকরী মূলকটা কোন দিকে থাকবে? তো সেটা তো বুঝছি যে একটা নিচের দিকে থাকবে, একটা উপরের দিকে থাকবে। কোন জায়গায় নিচের দিকে, কোন জায়গায় উপরের দিকে, সেটা তো বলবো কে? তাই না? কার্যকারী মূলকের পর দাঁড়াও। স্ট্রাকচার: ফ্রুক্টোজ, গ্লুকোজ, ল্যাকটোজ, সুক্রোজ। বসো। এই যে দেখো, এটা গত ক্লাসে এগুলো দেখাইছিলাম। এই যে দেখো, যদি ওএস মূলক কোন দিকে থাকে? আলফা। যদি কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। ঠিক আছে? ওএস মূলক উপরে থাকলে হয়তো তো আছে তো উপরে আর নিচে, এটাকে কি পাশে আছে? আর আর কোনটা আলফা কোনটা বিটা সেটা বললো। আছে তো। আলফা কার্বন। না, ওটাও ঠিক আছে, তোমার ওটা তো 2 নম্বর কার্বন। ওটাও ঠিক আছে। কিন্তু তোমাকে তো চিনতে হবে, কথার মাধ্যমে তো তুমি কিছু জিনিস চিনতে হবে না? আচ্ছা, তুমি বুঝবা কেমনে? এটা তো হইলো রাজনীতিবিদদের মতো কথা বলছে। মানে বলছে উপর আর নিচে, মানে এবার বাকিটা হইলে আপনি বুঝে নেন যে কোনটা উপরে কোনটা নিচে। তো যাই হোক, রাজনীতি কইরা বাদ নাই। যাই হোক, তাহলে মল্টোজ মল্টোজ কিভাবে গঠিত? 2টা আলফা গ্লুকোজের মাধ্যমে। একভাবে দেখো সেলুলোজ, 2টা বিটা গ্লুকোজ, 2টা কি বিটা গ্লুকোজের মাধ্যমে যুক্ত। তো এটা তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। তুমি তো ওই যে ব্যাখ্যাগুলো যখন দিবা, উদাহরণ তো দিবা ডাইস্যাকারাইডের, যে 2টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত। তাহলে তুমি সুক্রোজেরটা কি বলে, সুক্রোজটা দিতে পারো, মাল্টোজ দিবা, আর হলো কি সেলোবাইজ। আর আছে দেখো, যে র্যাফিনোজ ও জেন্টিনোজ। দেখো এখানে কি বলছে, এরা হচ্ছে 2টি ট্রাইস্যাকারাইড। এই যে দেখো, এই যে র্যাফিনোজ, র্যাফিনোজকে তুমি বাংলা কি পাইবা?
আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। আবার জেন্টিনিউস, দুইটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ। মানে দুইটা গ্লুকোজ বলতে সাধারণত আমরা আলফাটা বুঝাই, ময়লা নিচে লাগাই তো। জেন্টিনিউসে দুইটা গ্লুকোজ বলতে সাধারণত আলফাটাই মিন করে। মানে আলফা বিটা ভিন্নভাবে না বললে সাধারণত কি আমরা আলফাই ধরে নিই। আর একটা ফ্রুক্টোজ। তাহলে এগুলা দেখবো। আবার দেখো টেট্রা ট্রাকিওস, চারটা মনোস্যাকারাইড। দেখো গ্যালাক্টোজ গ্লুকোজ ফ্রুক্টোজ। এক্সাম্পলটা মনে রাখতে হবে, কারণ এখানে তো বাকি পড়াগুলো তোমরা পারোই। ঠিক আছে, এক্সাম্পল মনে রাখতে হবে। কাজ টাজ আর কি বলবো, এই যে আখের কাণ্ড, বিটের মূল, আবি যাবি, সেগুলো দেখবা, দাগনলান গুলো দেখলে হইব। কাজ তো একই। স্টার্চ গ্লাইকোজেন এগুলো আমরা পড়াইছি না গত ক্লাসে? স্টার্চ গ্লাইকোজেন এগুলো স্ট্রাকচার আঁকতে পারা লাগবে, কিন্তু এরা কিন্তু সহজ স্ট্রাকচার। এখানে এই পড়াগুলাই দেখলাম এখানে একটু সমস্যা বলে ওখান থেকে দিছি। এই যে স্টার্চ গ্লাইকোজেন পড়াইছি, ওখানে পার্থক্য ছিল? হ্যাঁ, তাহলে এই যে পার্থক্য আকারে দেখবা। এই যে, হ্যাঁ, ওখানে কি পার্থক্য আকারে দেখাইছিলাম? দেখাই নাই। তাহলে এই যে দেখো, স্টার্চ হইলো কোনটা? উদ্ভিদের প্রধান খাদ্য। আর গ্লাইকোজেন কি তোমার প্রাণী। এখান থেকে পড়াই নাই। মানে আমরা এখানের যে স্ট্রাকচার গুলো আছে না, এই স্ট্রাকচার যদি তো দেখলাম এই বইতে কিছুটা মিস্টেক আছে। এই কারণে ওই ইয়াটা আমি হাসান স্যারের বই থেকে, এই স্ট্রাকচার রিলেটেড যে পড়াটা আছে না, ওই পড়ার ওই জিনিসগুলা হাসান স্যারের বই থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে ওইটাকে পিডিএফ করে ওই জিনিসটা পড়াইছি, কারণ ওগুলো হলো বেসিক। কারণ ওখানে তুমি ওই জায়গায় ভুল করলে তো আর হইলো না। না, আজকে যে পদ্ধতিটুকু পড়াইতেছি এটা হলো গত ক্লাসের উপর বেস করে। কারণ গত ক্লাসের পড়াটা যদি তুমি তুমি না পারো স্ট্রাকচার গুলা, তাহলে হইলো কেমনে? আর এখানে যা কিছু আসে তুমি স্ট্রাকচার দিয়ে দিবা, কারণ সহজ একদম। এখানে এটা পড়াই নাই আমরা ওখানে। তাহলে দেখো, স্টার্সে আমরা দেখছি অনেক শাখা প্রশাখা থাকে, কারণ কি ওই যে স্টার্সে আমরা ওখানে দেখাচ্ছিলাম না, ওই যে দুইটা অংশ, অ্যামাইলোপেকটিন, সেখানে কতগুলো করে থাকে। আর গ্লাইকোজেনের এটা সে মানে এটা সে কম, এটা সে কি, এটা সে কম। সারেল, দাও তুমি, আমি নিয়ে আসি, দাঁড়াও। ওই লাইটটা দাও। দাও। দুজন প্রতি 10,000 টাকা। না, ওরা যারা সামনে আছেন তা আছে, ও পিছনে। আমি আপনি দাঁড়ান তো আমি আমার ব্যাগের সবাই আছে। হ্যাঁ, বলতে জায়গা ওই দেখে এখন বসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইয়ে চলে গেছে। ভিডিও ভিডিও ডিসকানেক্ট হয়ে গেছিল। না, রেকর্ডিং চলতেছে। ঠিক আছে। হালকা ইয়ে সয়ে রাখো। বসলে কি বাতাস লাগবো? বসলে দেখবে কেমনে? যাই হোক, মনে হয় নিজে দেখলে দেখলে, না দেখলে না না দেখলাম, আমার কিছু করার নেই। কি রে, আমার গায়ে এদের বাতাস লাগে না? থাক না, না বেশি ইয়ে করলে আবার এইদিকে চলে আসবে। হ্যাঁ, এবারে বেশি ওসারে বেশি জায়গা। এটা গার মনে হয় বেশি ঘুরাইতে পারে না।
গান মনে হয় বেশি ইয়া দুটো বলবো গায়ে বাতাস জানা। আপনার গায়ে বাতাস লাগে? আচ্ছা এখন দেখো তাহলে, এই যে দাদা, আর এখন ওখানে গেছো কি জন্য? ওই লাইট বন্ধ করে দাও। ইয়ে করো, বন্ধ কোনটা এটা? এটা হলো আমার ওই যে জবের সময় লাগছে, জবের সময় এক্সপিরিয়েন্স ছিল অনেক, এখন তো এটা তো আর করাইনি, কমাই দিচ্ছে। তখন দেখা গেছে এই যে সব দিকে প্ল্যান প্যান্ট বসা লাগতো, মানে সাবজেক্ট টিভি না তোমাদের না স্টুডেন্ট কম, আবার এমনি চ্যাপ্টার লাগে মাঝে মধ্যে বিভিন্ন। যাই হোক তাহলে এই যে এগুলা আমরা দেখছি যে এখানে গ্লুকোজ কিরকম থাকে, এখানে কিরকম থাকে, তারপরে এদের স্বাদ কিরকম, আর এরা হইলো কি আয়োডিনের সাথে নীল বর্ণ ধারণ করে, নীল বর্ণ, আর এরা লাল বর্ণ ধারণ করে। তো হ্যাঁ, তাহলে এইসব জিনিসগুলো তোমরা দেখবা। এরপর দেখো আরেকটা টিকা আসে মাঝে মধ্যে, গঠনগত পলিস্যাকারাইড কি? গঠনগত, এই যে গাঠনিক পলিস্যাকারাইড কাকে বলে, এটা দরকার নেই, শুধু আমরা যেন ক বা খতে দিলে মানে যেন তুমি পারো, আমরা ইয়ে এর বেশি না। জাস্ট আমরা দেখো গঠনগত পলিস্যাকারাইড কি, এরকম দেখো, তার মানে গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে, নাম দিয়ে, নাম থেকে তো বোঝা যায়, নাম থেকে বোঝা যায় যে গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে। তো আর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে কারা? সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, হাবিজাবি যা আছে সবই কি, পেকটিন টেকটিন, এগুলো সবাই গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তো আমরা সেলুলোজ পড়ছি না কত ক্লাসে? হ্যাঁ, সেলুলোজ আমরা পড়ছি কি কোন, মানে কার পলিমার, বিটা ডি গ্লুকোজের পরিমাণ না? ওইটা তো তাহলে একটা গাঠনিক পলিস্যাকারাইড। তোমাকে যদি বলে যে একটা গাঠনিক পলিস্যাকারাইডের উদাহরণ দাও, তাহলে তুমি একটা বিটা ডি গ্লুকোজে, এই যে কি বলে সেলুলোজের উদাহরণ দিলে তো হয়ে যায়। কি রে বেটাই, তাহলে তুমি একটা সেলুলোজের উদাহরণ দিলে হয়ে যায়, কারণ সেলুলোজ মানে কি বিটা ডি গ্লুকোজ, তাহলে তুমি অনেকগুলো বিটা ডি আইকা, তিন চারটা বিটা ডি আইকা যুক্ত করে দিবা, তাহলে তো হয়েছে। আমরা এটা দেখাইছিলাম গত ক্লাসে। গত ক্লাসে ভিডিও তুমি দেখছো? আপনার তো ওই সময়, আপনি তো সময় ব্যবস্থা এখন করতে পারেননি আপনি। হ্যাঁ, তো যাই হোক, বিটা ডি গ্লুকোজ কত, 3,000 থেকে 10,000 মিলে এটা হয়। তার মানে তুমি ওই যে সেলুলোজের স্ট্রাকচার মানে গঠনগত তোমার এই পলিস্যাকারাইড, আর কিছু লাগে না, আর ওটা পোলার পেকটিন লাগবে না। গ্রুপে থাকতে হলে তো গ্রুপে একটা রুলস আছে, নিয়মিত আসা লাগে, নিয়মিত আসো। গ্রুপে থেকে কি হবে? প্রতিবেশী থাকলে কি হবে? আসো না তো মানে। আর বাসা কদিন ছিল তুমি? তো সে একদম শুরু থেকে, 2 বছর থেকে বাসা থাকে, শুরু থেকেই রেগুলার, একদিন আসে একদিন আসো না। যাই হোক, আচ্ছা পেকটিন, এই পেকটিন এটা মানে কি, জাস্ট একটু ক বিভাগের জন্য জেনে রাখতে পারো যে পেকটিক অ্যাসিড, পেকটিন ও প্রোপেকটিনকে একত্রে কি বলা হয়? পেকটিক পদার্থ বলা হয়। এইটুকু, আর কিছু দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো শুধু শুধু জীবন নষ্ট করে লাভ নাই। হেমিসেলুলোজ, এগুলা হলো এই যে কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিক পদার্থ ছাড়া বাকি যেটা আছে সেটাকে আমরা কি বলি? হেমি সেলুলোজ। এটুকু মনে রাখলে হয়েছে। কাইটিন মানে কি, এটা একটু মনে রাখতে পারো যে এটা কেমিক্যাল নাম কি, এন অ্যাসিটল ডি গ্লুকোসামিন, এটা দ্বারা গঠিত। এবং এখানে কি এটা হইলো ছত্রাকের কোষ প্রাচীরও কি কাইটিন নির্মিত, এটা আমরা জানি। তাহলে এখানে আর তেমন কিছু নাই, মানে এগুলো হলো ক বিভাগের জন্য জিনিসগুলো একটু জানলা আর কি। তুমি চেয়ারে বসলে দেখো না। এখন দেখো, জীবদেহে শর্করার, না দেখলে বসা দরকার নেই, সবগুলোতে বসো। জীবদেহে শর্করার জৈবিক গুরুত্ব, এগুলা তো তেমন কিছু না। এই যে হেডিং পড়বা, কি রে বেটে, এই সময় তুমি এত খুশি কেন? তাহলে এখানে দেখো শর্করার জৈবিক গুরুত্ব, তাহলে এখানে শক্তির উৎস, সঞ্চিত খাদ্য, দৈহিক গঠন, মানে এগুলা আমাদের ওদের পড়ার কিছু না, হেডিং গুলো মনে রাখলে তুমি পারবা।
জৈব কার্বন কঙ্কাল, দৃঢ়তা প্রদান, জৈব যৌগ আর খাদ্য শস্য। এই এগুলা পড়লে পারবে, এগুলো আমি পড়াচ্ছি না। কিন্তু কত হইলো, এই যে পরের অধ্যায় যে নাই দাগামো কোন সময়, তখন এরপরে ক্লাসে পড়াবো কেমনে? ও ও পরের ক্লাস তো জেনেটিক্স। এই জেনেটিক্স কি পড়াইছিলাম? দাঁড়াও, এদিকে আর আছে। মানে এই যে এই যে এই অংশগুলো আমরা পড়ানো হয়ে গেছে, মানে এই অংশগুলো যে পড়াচ্ছি না, এটা আমরা গত ক্লাসে ওই যে ভিন্ন পিডিএফ থেকে তোমাকে পড়াইছি। এই যে জারক বিজারক, জারক বিজারকের পার্থক্যটা পড়তে হবে। এবারে যা এই যে মানে রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, এটা আমরা পড়াইছি। এখন এটাকে কি আকারে পড়বা? পার্থক্য আকারে কি পড়বা। এটা আমি আর রিডিং পড়তেছি না, কারণ একটা জিনিস বারবার। হ্যাঁ, এই যে স্টার্চ সেলুলোজ, স্টার্চ পড়ছো না? সেলুলোজ পড়ছো, দুটোই পড়ছো। তাহলে এই পার্থক্যটা কি? এই স্টার্চ সেলুলোজের এই পার্থক্যটা পড়বা। এমনি তো কিছু জিনিস জানো, যে পার্থক্যের মধ্যে তোমার তো কমন কিছু পার্থক্য আছে। এই বেটাকে ধরো না পইরাও, ধরো যে চোর হে এগুলো এখন যদি তাড়াতাড়ি রিডিং পড়তেছে, রিডিং না পড়েও কমন সেন্স দিয়ে তো কিছু জিনিস বলা যায়। একটা হলো ওই যে কি দিয়া পলিমারটা হয়েছে, মানে কোন ধরনের মনোস্যাকারাইড দিয়ে, এটা একটা জিনিস বলতে পারো। আর বন্ধনটা কত নাম্বার কার্বনের সাথে কত নাম্বার কার্বন। আর তুমি চাইলে হইলো ওই যে যে মনোস্যাকারাইড কয়টা থাকে এটা বলতে পারো। দ্রবণীয় অদ্রবণীয় কিনা সেটা বলতে পারো। তারপরে হলো এই যে সেলুলোজ, সেলুলোজ তো মানুষে প্রাণীকে হজম করতে পারে, আমরা কি মানুষকে হজম করতে পারি? আমরা পারি না, কিন্তু গরু ছাগল মুরগি এগুলা কি এরা পারে। তা তুমি যে চাইলে এগুলো ইয়ে করতে পারো। আবার যদি সেলুলোজ কি তোমার কি বলে, এই স্টার্চের চেয়ে সেলুলোজটা ছোট তুলনামূলক, কারণ আমরা জানি যে স্টার্চটা অনেক বড়, ঠিক না? তখন এই শাখা নিত, আর এ হলো শাখা থাকে হলো কম আর কি, তেমন না। তাহলে এখন দেখো, এই এগুলা বললে তো আমার অলরেডি 5-6টা ইয়ে হয়ে যায়, প্র্যাকটিস হয়ে যায়, এই কি বলে এক্সাম্পল হয়ে যায়। তাহলে তুমি তো তেমন কিছু লাগে না। তাহলে এই যে স্টার্চ মানে দেখো, এই যে আলফা, আলফার পলিমার, এটা হলো কার পলিমার? আর সেলুলোজ হলো বিটা গ্লুকোজের পলিমার। এটা যেহেতু অনেক, কারণ এখানে দুইটা অংশ, একটা হলো অ্যামাইলোজ আর অ্যামাইলো পেকটিন, মনে আছে তো? অ্যামাইলোজ অ্যামাইলো পেকটিন, একটা হলো 1,4, একটা 1,6। হ্যাঁ, আর এটা তো ওই রকম না, বুঝলে বেটা, আরাম লাগে। আচ্ছা, তাহলে এটা হলো অসার। এরপরে যাই হোক, এই যে অ্যামাইলোজ অ্যামাইলো পেকটিন, কিন্তু এখানে সর্বত্র একই রকম, এখানে কি দুই রকম। স্টার্চকে ভাঙলে আমরা কত কিছু দেখাইছিলাম, অ্যামাইলোজ আর অ্যামাইলো পেকটিন। আর সেলুলোজে এরকম কিছু নাই, সব জায়গায় কি একই রকম। আচ্ছা, আর এই বেটারে ভাঙলে দেখো এইটার এটা হলো পুরো বিপরীত রকম। যে বলছে আলফা ডি গ্লুকোজের পলিমার, আবার বলছে মানে এটারে ভাঙলে কি পাইবা? আলফা আলফা গ্লুকোজ পাইবা। এটা বলছে বিটা গ্লুকোজের পলিমার। তার মানে তুমি এই যে সেলুলোজকে ভাঙলে বিশ্লেষণ করলে কি পাইবা? বিটা। ওই ওই কথাটাই তো, যে বিশ্লেষণ, বিশ্লেষণ করলে কি পাইবা, জিনিসটা হইলে একই। এরপর হইলো সঞ্চিত খাদ্য। স্টার্চ হলো কি মেনলি, স্টার্চ হলো মেনলি সঞ্চিত খাদ্য। মেনলি হলো কি সঞ্চিত খাদ্য। আর ওটা হলো গাঠনিক উপাদান। ওটা হলো কি মেনলি গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। ওই রে ভাই, এই যে গাঠনিক উপাদান করে, এই যে গঠন, এই যে মেনলি গঠনগত ইয়ে করে। দেখছে পিডিএফ দাগানোর সময় যে কি মুসিবত হয়, মানে শুধু ইয়ে করে। আচ্ছা, আরেকটা ইয়ে ছিল কি, ওই যে তোমার আয়োডিন দ্রবণে মিক্সড করলে কি হয়? যে নীল বর্ণ, গাঢ় নীল। আর এখানে এরকম করে না। তো যাই হোক, এগুলো তো পড়তে পারো। তারপর হলো একটা একটা ছবি দিয়ে দিবা, হ্যাঁ স্ট্রাকচার দিয়ে দিবা। কারণ স্ট্রাকচার কিন্তু গুলো কিন্তু সহজ, যদি কেউ ঠিক মতো বুঝে বুঝে ওই জিনিসগুলো পারো। শুধু গ্লুকোজ আর ফ্রুক্টোজ যদি এটা পারো, গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটা পারলে আর ইয়াগুলা কিছু না। আর যাদের এখানে সমস্যা এরা ইয়া
গত ক্লাসটা ভালোভাবে দেখবা, কারণ গত ক্লাস হলো বেসিক।